নাটকের ফুলেরঘাট শৌখিন নাট্যগোষ্ঠী ও কাঞ্চন কোম্পানির পক্ষ থেকে ফুলেরঘাট বণিক সমিতির সভাপতি জনাব কাঞ্চন মিয়া আমাদের প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করলেন বণিক সমিতির সম্মানিত সভাপতি জনাব কাঞ্চন মিয়া। সমিতির সম্মানিত সভাপতি জনাব কাঞ্চন মিয়াকে ফুলের তোড়া দিয়ে বরণ করছেন আসাদুজ্জামান সজল। মন্ত্রায়িত করব। সম্মানিত সুধী, আপনারা সঠিক সময়ের মধ্যেই মঞ্চে উপস্থিত হবেন এই আশা আবার ব্যক্ত করছি। আজকের যে নাটকখানি ভালোবেসে ব্যথা যদি না দিয়ে যা সবই তো নীরবে সইব পক্ষ থেকে আসাদুজ্জামান সজল। ফুলেরঘাট কাঞ্চনের কোম্পানির নেতৃত্বে শৌখিন নাট্য গোষ্ঠীর যে অবদান, যে যাত্রাপালা আজকে মঞ্চস্থ হতে যাচ্ছে, আপনারা সকল দর্শক সুশৃঙ্খলভাবে উক্ত নাটক প্রত্যেকটি কথা ছিল মাননীয় সাংসদ জনাব অ্যাডভোকেট সোলাহুদ্দিন সাহেব। আজকে ওনার আসার কথা ছিল, কিন্তু উনি রাষ্ট্রীয় প্রোগ্রামে ঢাকা চলে গেছেন। আজ আমাদের প্রধান অতিথি ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা, বাংলার সূর্য সন্তান ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব শাহাবুদ্দিন আহমেদ, সভাপতি জনাব মোহাম্মদ কাঞ্চন মিয়াকে মঞ্চে আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। পাটোভাঙ্গা ইউপি চেয়ারম্যান জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ, মঞ্চে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক জনাব হুমায়ুন আহমেদ বৃন্দ, সবাইকে জানায় আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। এবার আমরা সুধীবৃন্দ শৌখিন নাট্য গোষ্ঠীর পক্ষ থেকে একখানা নাটক উপহার দিয়ে আসছি। আশা করি প্রতি বছরের মতো এবারও অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে নাটকটি উপভোগ করবেন। আজকের যে নাটকটি মঞ্চস্থ হতে যাচ্ছে শ্রী নির্মল কুমার বিরচিত, জনাব হেলাল উদ্দিন মেম্বার সাহেব পরিচালিত একখানা সামাজিক অশ্রুজরা হাসি কান্না বড়া কাহিনী অবলম্বনে গরিব কেন মরে। এ পর্যায়ে উক্ত নাট্য অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা 6 নং পাটোভাঙ্গা ইউপি চেয়ারম্যান জনাব শাহাবুদ্দিন সাহেবকে আমি বিনীতভাবে অনুরোধ করছি। ফুলেরঘাট বণিক সমিতির সভাপতি জনাব কাঞ্চন কোম্পানির পক্ষ থেকে শৌখিন নাট্য গোষ্ঠীর পরিচালিত আজকের এই নাট্যানুষ্ঠানের পরিচালক জনাব হেলাল উদ্দিন আহমেদ সাহেব উপস্থিত আছেন মঞ্চে। আমার সাথে আগত ছোট ভাই হুমায়ুন, স্নেহাস্পদ, রুবেল এবং কামাল সহ অত্র এলাকাবর্গ, এলাকাবাসী এবং স্নেহাস্পদ ছেলেমেয়েরা, আসসালামু আলাইকুম। আজকে এই নাটকটা হওয়ার কথা ছিল গতকালকে, কিন্তু আকাশে বৃষ্টি থাকার কারণে গতকালকে অনুষ্ঠিত হতে পারে নাই।
সেই হিসাবে সেইটার ধারাবাহিকতায় সেই অনুষ্ঠানটি গতকালকের পরিবর্তে আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সেই সাথে আপনারা এই নাটকটি উপভোগ করবেন সুশৃঙ্খলভাবে। আপনারা সকলেই বসে সুন্দরভাবে যাতে সেটা পরিচালনা করা যায় সেই জন্য আপনারা সকলেই সহযোগিতা করবেন। একটা অনুষ্ঠান করতে গেলে যেখানে এখানে অনেক রকমের লোক আসে বা আসবে, সেখানে অনেকেই দেখা যায় যে অনেক সময় শরীরের সাথে একজনের একটু ধাক্কা লাগলো, আপনি এই সমস্ত কারণ যেন না ঘটে সেই জন্য আপনারা সকলেই লক্ষ্য রাখবেন এবং নাটকটি যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হইতে পারে সেই জন্য সহযোগিতা চেয়ে আপনাদের সকলকে আবারও আমন্ত্রণ জানিয়ে আজকের এই নাটকের উদ্বোধন ঘোষণা করছি। এই কোম্পানির পক্ষ থেকে যে নাট্য অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, আজকে মাননীয় চেয়ারম্যান সাহেব নাটক উদ্বোধন করেছেন। আমরা প্রতি বছরের ন্যায় আপনাদেরকে এই ফুলের ঘাট দুইখানা নাটক প্রতি বছরই উপহার দিয়ে আসছে। এবারও নাটকের আয়োজন করেছি, আপনারা ধৈর্য সহকারে সুশৃঙ্খলভাবে নাটকের উপভোগ করবেন। কিছুক্ষণের মধ্যে আমাদের নাটক শুরু হয়ে যাচ্ছে। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লাখো মুক্তির সেনা, দেশ
সে বছরে শূন্য করে দে বলিস না, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, তোরা দে না, তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। তোরা দে না। আজ কালীঘাটে মায়ের সামনে যে প্রতিজ্ঞা করলি মনে থাকবে তো সে কথা? একটা বাংলামির কথা মনে রাখবে না? পাগলামি, মাকে সাক্ষী রেখে আমাদের ঘর বাঁধার স্বপ্ন তোমার কাছে পাগলামি হলো? বাংলামি কথা আমি শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু ভালো করে ভেবে দেখো সুচেতা, আজ মায়ের সামনে তুমি যা করলে এবং করালে তা খেয়ালি মনের জয় ছাড়া আর কিছু হইল। খেয়ালের রূপবার তো আমরা, তুমি দেখো এর সত্য সুন্দর হয়ে একদিন আমাদের জীবনে স্বর্গের সুষমা হয়ে ধরবে। মনে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু বাস্তবে সম্ভব নয়। এই মুহূর্তে মনে করতে পারি আমি ভারতের সম্রাট, কিন্তু বাস্তবে তা কি সম্ভব? সম্ভব নয়। সম্রাট যিনি, তিনিও তো তোমার মতো একজন মানুষ। হ্যাঁ মানুষ, কিন্তু সাধারণ নয়, অর্থাৎ দরিদ্র নয়। তুমি লেখক মানুষ, যুক্তি তর্কে তোমার সঙ্গে পারবে না। কিন্তু কৌশিক, আমাদের ভালোবাসা তাকে অস্বীকার করতে পারো না। অস্বীকার তো করিনি, দুর্ভাগ্য বলে মেনে নিয়েছি। ভাগ্য, তা না হলে বামুন হয়ে চাঁদে হাত বাড়ানো কেন? তুমি তো হাত বাড়াওনি, চাঁদ চেষ্টায় নেমে এসে তোমার কাছে ধরা দিয়েছে। কিন্তু চাঁদকে ধরে রাখার মতো প্রশস্ত শরীর রাখার আমার নেই। কৌশিক, আমার সাংসারিক অবস্থার কথা তুমি জানো, কেনারির কাছে যা পাই তা দিয়ে সংসার চলে না। বাবা 3 বছর যাবৎ পাক্কা আঘাতে শয্যাশায়ী, ছোট ভাই কুণ্ডলে 4 মাসে কলেজের মাইনে বাকি, এরপর রয়েছে দয়ারাম শেঠের জানা। এর মধ্যে তোমাকে তো আছে। এতদিন পর আজ এই কথা কেন বলছো? আমার দিকে তুমি তাকিয়ে আমায় ভুলে থাকতে তুমি পারবে? পারবো না সুচিতা, শীতের দহনে অনুপ্পন জলে পুড়ে মরবো, কিন্তু উপায় নেই। এই দিনটা কি তোমার চিরদিন থাকবে? ভাটার পর জোয়ার নিশ্চয়ই আসবে। তোমার লেখা আমি পড়েছি। বর্তমান যুগে যে কয়জন প্রথম শ্রেণীর সাহিত্যিক আছে, মান নির্ণয়ে তাদের পাশেই তোমার স্থান। নিশ্চয়ই তুমি একদিন বড় হবে। আমার লেখা কোনোদিন সাহিত্যিকে মান নির্ণয়ে কাঁধে পড়বে না। না, তা হতে পারে না। সত্যের উজ্জ্বল আলো একদিন বিকশিত হবে। যোগ সম্বন্ধে তোমার ধারণা নেই, তাই এই কথা বলছো। আমার লেখা নিয়ে বহু প্রকাশকের কাছে গিয়েছি, কেউ জানাতে চায় না। সবাই আমার সৃষ্টিকে, আমার জন্মকে বিদ্রুপ করেছে, তাই সাহিত্যিকের শব্দ আমার কাছে প্রসাদে পরিণত। কিন্তু তবু তোমাকে লিখতে হবে। তোমার লেখা গরিব কেন মরে, ওইটা আমি করেছি।
পড়তে পড়তে আমার মনের মধ্যে ওই একই প্রশ্ন বারবার মাথা ঘুরে মরছে, গরিব কেন মরে? সুচেতা, দশটা তুমি সাধারণ মাঝে নিজেকে হারিয়ে দাও, মিথ্যে হবে না। একদিন তোমার যশ ও কীর্তিতে মুখরিত হবে এই দেশ, সেদিন আমি গর্ব করে বলবো ও আমার কৌশিক, আমার কৌশিক। এমনি যদি করে দ্বিতীয় মানুষের প্রেরণা দাও, উৎসাহ দাও, ঠিক চিরটিকাল এমনি করে আকাশের সব ভুলে যাবে, আমার চোখে তারা ঝরবে না। তোমাকে দেখার আশায় তোমাকে দেখার আশায়
ঠিক এমনি করে ধরলাম, হারালে আর পাবে না, শুধু খুঁজে খুঁজে হয়রান হবে। আমিও ঠিক এমনি করে ধরে রাখতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ হারিয়ে গেল। কে হারিয়ে গেল? যাকে আমার প্রাণ সঁপেছিলাম, যাকে ঘিরে আমার স্বপ্নের সৌধ রচনা করতে চেয়েছিলাম, কি হলো সে সৌধ? ভেঙে গেল। এই সমাজের প্রাচীর, এই বৃত্তের ব্যবধান দুজনকে দুদিকে নিয়ে গেল। তাই তো যুগল বেলুন দেখলে প্রাণটা আটকে উঠে। দুজনের মনের বিনায় যখন একই সুর বেঁধেছিস, তাহলে বাজা, মহামন্ত্র বাজা, খেপে যাচ্ছে কেন? ঠিক তো? প্রীতি রীতি মানে না, মনের মানুষ যদি মিলে। প্রীতি রীতি মানে না, মনের মানুষ যদি মিলে। হায় মনের মানুষ যদি মিলে। স্বর্গ নামে এই ধরাতে হৃদয় দিয়ে হৃদয় প্রেমী, আয় রে হৃদয় দিয়ে হৃদয় প্রেমী। প্রীতি রীতি মানে না, মনের মানুষ যদি মিলে। আয় রে মনের মানুষ যদি মিলে। আরে প্রীতি কি রতন জানতো শাহজাহান, রূপিণীর প্রেমে পড়ে, রূপিণীর প্রেমে পড়ে সঙ্গীতাশয় মহান। এর তোর যায় নাচে না, টাকা দিয়ে যায় নাচে না, এর তোর যায় নাচে না, টাকা দিয়ে যায় নাচে না, মনের রঙে মন মিলে সে তো সদাই মিলে। মনের মানুষ যদি মিলে, হায় রে মনের মানুষ যদি মিলে। সুচেতা, দুজনের মনের মাধুরী দিয়ে আমরা ছবি এঁকেছি, তা কিছুতেই নষ্ট হতে দেব না। তুমি যে আমার বহু জন্মের সাধনার সিদ্ধি। দিদিমণি, মণি, ও দিদিমণি, আর রাখবি না। বাবু বললেন মাস্টার মশাইকে চলে কোথায় দিদা? পড়াতে। তুমি আবার পড়াতে শুরু করলে কবে থেকে? আমি শিখবো কেন? বাবু মাস্টার মশাইয়ের কথা বললেন। আহা, এত ব্যস্ত কেন? স্থির হয়ে বলো না। মাস্টার মশাইয়ের সামনে বলি কি করে? সে কথা শুনলে মাস্টার মশাই দুঃখ পাবেন। কি কথা বলেছেন সোমনাথ বাবু? বলেছেন মাস্টার মশাইকে আর পড়াতে হবে না। মাস্টার মশাইয়ের এই মাসের মাইনে মাস শেষ হলে এসে যেন নিয়ে যান। দিদা, দেখে তো পাগলামি করে চলি শুরু। কেন হঠাৎ মাস্টার মশাইকে পড়াতে নিষেধ করে দিল? বাবু আপনার বিয়ে ঠিক করেছেন? বিয়ে? আমার? কি বলছো তুমি?
আমি নিজের কানে শুনেছি। পাত্রটিকে ওই যে লঙ্কা পায়রার মতো চেহারা, ইদানিং এ বাড়িতে কম যাতায়াত আরম্ভ করেছে। প্রদোষ, হ্যাঁ, প্রদোষ বাবু। কি বলি, আমি চাকুর বাকুর মানুষ, বৃদ্ধি বুদ্ধি নেই, তবু কেন জানি না আমার মন বলছে ওই প্রদোষ বাবুর সঙ্গে বিয়ে হলে আপনি কিছুতেই সুখী হবেন না। আমি সব জানি দিদিমণি, আমি সব জানি। আপনারা দুজন দুজনকে খুব আমার মতামত জানিয়ে বাবা, না না, এ আমি কিছুতেই হতে দেব না। অসিত দেখিয়ে রঙিন স্বপ্নের যে মহল আমি করেছি, তা আমি কিছুতেই ভেঙে যেতে দেব না। কি ভেঙে যেতে দেবে না? আমার ভবিষ্যৎ সুখের স্বপ্ন। ও, সুন্দর, কেমন আছো ভাই? আমি তো ভেবেছিলাম এই পথ বুঝি তুমি ভুলেই গেছো। এই পথ আমি একলে থাকলে তুমি আর দাদাজি দমাক্ষে করবে। তোমার মুখে দেখছি কিছুই একটাই না। সত্যি তোমার কাছে এলে না আমি ভয়ানক খোলামেলা হয়ে যাই। আর কারো কাছে বুঝি হও না? আর কার কাছে হতে যাব? কেন? তোমার চম্পার কাছে। আমার চম্পা? এবার তুমি সত্যি সত্যি আমায় লজ্জায় ফেলবে। চম্পা আমার হতে যাবে কে? মেয়েদের চোখে ফাঁকি দেওয়া এত সহজ নয়। এই ছেড়েছে, তুমি আবার দাদাকে এই সত্যটা বলে বসবি তো? ভয় পাচ্ছ কেন? কি ব্যাপার জানো, চম্বার দাদা আমার বন্ধু ছিল, স্কুলে একই সঙ্গে পড়তাম। অভাবের ধারণা লেখাপড়া ছেড়ে দিয়ে কলেজ ট্রেনে হকারি করছো। কিছুদিন আগে ট্রেন চাকাপুরে ওর দাদা মা ইস, বিধবা মা আর একটি নাবালক ভাই যারা চম্বার আর কেউ নেই, যাতা থিয়েটার করে মুখ করছে সংসার চালা। তাই কদিন ঘোরাঘুরি করছিলাম, যদি কোথাও সামান্য মাইনে একটা চাকরি বাকরি। থাক ওসব কথা। তোমারও নাকি কলেজে কয়েক মাসের মাইনে বাকি পড়ে আছে। হ্যাঁ, কালই মাইনেটা মিটিয়ে দেবে। কেমন করে মেটাবো? একসঙ্গে এতগুলো টাকা আমি কোথায় পাবো? আমি দিচ্ছি। কিন্তু আমি তো নিতে পারবো না। কেন পারবে না? মনে করো না টাকাটা তুমি আমার কাছ থেকে ধার নিয়ে। ধার শোধবার ক্ষমতা যে মান নেই, তাছাড়া পরের কাছে হাত পাঠা। আমাকে পরেই বা ভাবছো কেন? তুমি যখন আমাদের ঘুরে আসবে তখন তোমার কাছে হাত চাইতে আমার থাক করবে না। আমি তোমার কেউ নই। তুমি মমতার জাহ্নবী ধারা, মাথা বেঁধে তোমার আশীর্বাদ দিতে পারি, কিন্তু হাত বেঁধে টাকা দিতে পারবো না। ক্ষমা করো, প্রাণ থাকছে আমি দাদার অবস্থা করতে পারবো না। দাদার অবস্থা করতে পারবো না। অদ্ভুত সংসার, তথাধিক অদ্ভুত এরা দুটি ভাই, তথাধিক অদ্ভুত এরা দুটি ভাই। এই অবেলায় তুমি কোথায় বেরিয়েছিলে মাসিমা? জানিস তোর বৈশ্যমশাই 3 বছর পক্ষাঘাতে ভুগছে। কৌশিক একা পেরে উঠছে না, তার চিকিৎসার জন্য কিছু সাহায্য চাইতে গিয়েছিলাম। ভাই আর দেওয়ারের কাছে গিয়েছিলাম। সাহায্য পেলে? সাহায্য তো দূরের কথা, আমার সঙ্গে কেউ ভালোভাবে কথাই বললে না। তোর সময় বন্ধু পাওয়া মাসিমা, যদি জানিস শাশুড়ি মারা গেল, ওকে এই কৌশিকের বাবাই আমার দেবরকে পিঠে করে মানুষ করেছে। এমএ পাস করিয়ে ভালো চাকরি জুটিয়ে দিয়েছে। ওর যাতে কোনো অযত্ন না হয় সেজন্য তোর মেসোমশাই ভয়ে আমাকে সব সময় সতর্ক সে যে এত বড় অতৃপ্ত হবে আমি খুব কাছে পারিনি। কৌশিকের বাবা যখন চাকরি করত, অর্থাৎ যেদিন আমাদের সংসার তখন ওর টাকা আমার ভাইয়েরা মাঝে মাঝে এসে কত আত্মীয়তা বানাতো।
বেড়েছিলি রে? আমিও তোমার মতো বেড়েছিলাম, তবে কারো কাছে সাহায্য পেতে নয়, কাজের সন্ধানে। সে কি রে, এই সমগ্র বয়সে? উপায় নেই মাসিমা, আমাদের সংসারের কথা সবই তো জানো। আর 10টা পেট, বাবা বুড়ো মানুষ, প্রাইমারি স্কুলের মাস্টারি করে যা পাই তা 8 পেটা খেয়েও দিন চলে না। তাছাড়া বাবার শরীরের যা অবস্থা, ও হ্যাঁ, মধুসূদন বাবুর শরীরটা ইদানিং বড্ড ভেঙে পড়েছে। ভগবান না করুক বাবার যদি ভালো মতো কিছু হয়ে যায়, আমাদের রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে মাসিমা। গরিব কেন মরে জানিস না? জানি, অভাবের চাপে আমরা পাই না সুচিকিৎসা, পাই না প্রতিভা বিকাশের সুযোগ, পাই না ন্যায্য অধিকার। তাই চল মা, ওসব কথা ভেবে লাভ নেই। কৌশিকের ফেরার আগে আমাকে বাড়িতে ফিরতে হবে। চল চলো মা। ও হ্যাঁ শোন, আমি যে সাহায্য চাইতে গিয়েছিলাম এ কথা যেন কৌশিক জানবে। বলতে হবে না, চল চলো মাসিমা। সেই বিকেল থেকে ঘুরে ঘুরে চাল দূরে থাক, 1 কেজি আটার পয়সা পর্যন্ত জোগাড় করতে পারলাম না। মাইনে পেতে এখনো ও ভগবান, এত দুঃখ মানুষকে দিতে হয়। কলম চাই, কলম, সস্তা দামে অতি উৎকৃষ্ট কলম, টাইগার, প্রেসিডেন্ট, সেফার, সেলুলোয়েড বডি, কালি লিক করবে না। দাম প্রতিদিন 1 টাকা 50 পয়সা। সস্তা দামে ভালো কলম, কলম চাই, কলম। মলম আছে, মলম আছে, হ্যাঁ মলম। যুগটা পড়েছে কাল মলমের। এই যুগে যে যত বেশি মলম লাগাতে পারে তার ততই উন্নতি। কথাটা ঠিক বুঝতে পারলাম না। ঠিক আছে, আমি আপনাকে বুঝিয়ে বলছি। আপনি কি করে ঠিক তো কথা। কয়টা পেটের ভাবনা? 10টা। আমরা স্বামী স্ত্রী দুজন আর 8টা ছেলে মেয়ে। আরে মশাই, সেদিকে দেখছি আপনি পরিবার পরিকল্পনা মানেননি। 3 মেয়ে বয়স্কা হয়েছে, কি করে যে তাদের বিয়ে দেব সেই ভাবনায় আমাকে অস্থির করে তুলেছে। শিক্ষকতার কথা পান। শাক ভাত খেয়েও আমার বাস চলে না। আমার স্ত্রী উপোস করে চাল বেঁধিতে পড়েছে। ছেলে মেয়েগুলোর মুখের দিকে তাকালে চোখ থেকে জল আসে। নিজেকে বড় অপরাধী মনে হয়। কেন? কি তাদের দিতে পেরেছি? দুবেলা দুমুঠো পেট ভরে ওদের খেতে দিতে পারবেন মশাই, পারবেন। যদি কলম ছেড়ে এই কর্ণ তাদের পায়ে মলম লাগাতে পারে, অর্থাৎ মামাদের ধামা ধরতে পারে, তবেই দেখবেন স্কুল কাজের অবসরে গলা কলম হাতে, গলা ফাটে মাইকে খেল চালান, সাড়ে টাকাকে দিতে হবে না। তার মানে সৎ পথে বাঁচার দিন চলে গেছে বছর। মনে আছে কিছুদিন আগে বোম্বের ফিল্ম স্টারদের পায়খানা থেকে গাদা গাদা কালো টাকা উদ্ধার হয়েছে। কাগজে পড়েছিলাম। কত কালো বাজারিরা অন্ধকার পথে কালো টাকা পাহাড় জমেছে, কালো টাকা পাহাড় জমে তার গলা চলেছে, আর আপনি অনাহারে দিন কাটাচ্ছেন। তুমি কে? ওই কোম্পানির
নাম মেরা আগে মেরার মাথা চোখ খান বুঝে সৎ পথ ধরে চলছিলাম যখন একবার আর পথ পেলাম না মাথা ছাড়া দিয়ে আমি অন্য পথ ধরলাম এখন ওই বুকাষ্ট করে পথ দখল করে আমি বেশ সুখী আছি। সে আবার কি? এই জালিয়াতি চুরি ডাকাতি চুরি শিওরের তালিকার অবস্থায় একটু তলিয়ে দেখুন আর যারা বড় বড় গাড়ির বাড়ির মালিক হয়েছে তারা যে সাচ্চা পথে উন্নতি করছে কেউ বা থামাধারে কেউ বা ভান্ড সাধু আর কেউ বা কালো বাজারের কালো বেচা। যুগের চাকা এখন উল্টো করছে উল্টো কিরকম? দেখবেন বাসায় দেখবেন বাবা আদেশ করো তোমার নাম ঘটকলাল? হ্যাঁ হচ্ছে আমার গুরু প্রদত্ত নাম। এত নাম থাকছে তোমার নাম ঘটকলাল হলো কেন? ওর কোনো জোরে নেই তার ওর গুণ দেখে অবশেষে তাকে আমার শিষ্য করে নিয়েছে।